রহমান রহিম। শিশু আইন 2013 সালের আইন। এই আইনের আমরা মাত্র 10 থেকে 11টা ধারা পড়ব, যেগুলো আমাদের প্রশ্ন হবে এইগুলোই। এছাড়া অতিরিক্ত ধারা পড়ব না। 2 দিন হয়তো আপনাদের সাথে হালকা আলোচনা করছি, ওখানে ওর সমাপ্তি। বা এমসিকিউ মাঝে মাঝে রিডিং করলে আপনি বুঝতে পারবেন। আর বাকি যে আমরা আইনগুলো পড়ব, শিশু আইন, শিশু আইন চলমান বিশেষ ক্ষমতা আইন, গ্রাম আদালত আইন, বাল্য বিবাহ আইন, এগুলোর থেকে সামান্য একদিনে 3টে আইন কভার করা সম্ভব। তারপরে পরে একদিন পর রেলওয়ে আইন, জুয়া প্রতিরোধ আইন, না জুয়া প্রতিরোধের সময় লাগবে, সড়ক পরিবহন, এই দুটোও একদিন। আমাদের নিরস্ত্র আমাদের হুবহু সমস্ত আইনের জানার দরকার নাই বলে আমি মনে করি। ঠিক আছে, যে কোন আইনি সড়ক পরিবহনের কত শাস্তি, হেলমেট না থাকায় কত, ডায় না কত থাকে, এত আপনার আমার প্রশ্ন আসে না। আসে মাত্র 5+10টা। এর ভিতর বহুত ভালো ভালো আইন থেকে গেছে। ঠিক আছে, এখন আসেন এই নারী ও এই শিশু আইন। শিশু আইনের 13 ধারা হলো অধ্যায় 4, শিশু বিষয়ক ডেস্ক। শিশু বিষয়ক ডেস্ক, এই ডেস্কটা হবে এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রত্যেক থানায় একজন সাব ইন্সপেক্টর এর দায়িত্বে থাকবেন। এই সাব ইন্সপেক্টর যদি ওই থানায় একজন নারী সাব ইন্সপেক্টর থাকেন, তিনি অগ্রাধিকার ভিত্তিতে এই ইসের দায়িত্বে থাকবেন, এই ডেস্কের দায়িত্বে থাকবেন। আর যিনি ডেস্কের দায়িত্বে থাকবেন, তিনি কি বিষয়ক পুলিশ কর্মকর্তা হবেন? শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসাবে অভিহিত হবেন। এই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসাবে অভিহিত হবেন। এর ভিতরে এখানে 13, 14, 15, এই 13, 14, 15 ভিতরে আমরা পড়ব হলো 14, আরো সংক্ষিপ্ত, বুঝছেন? এই 14টা হুবহু মুখস্থ করবেন। শিশু বিষয়ক শিশু আইনে শিশু পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, তাহলে 13, 14, 15 লিখবেন। আর যদি শিশু বিষয়ক ডেস্কের শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব শুধু 14 লিখতে পারেন। ঠিক আছে, কিন্তু 13, 14, 15 বোঝা দিলে একটু সহজ হবেন। যখন যদি এই সাল তুলে আসে, শিশু আইনের সাল তুলে বা শিশু ডেস্কের দায়িত্ব কর্তব্য, এই সময় এই 14 ব্যবহার করবেন। আর যদি পারেন 14, 15, 13, 14, 15 3টেতে উত্তর করার চেষ্টা করবেন প্রশ্ন বুঝে। তাহলে শিশু ডেস্কের দায়িত্বে কিনা থাকবেন? একজন সাব ইন্সপেক্টর থাকবেন। কোন ধরনের সাব ইন্সপেক্টর থাকবেন? যদি সেই থানায় একজন নারী বিষয়ক নারী সাব ইন্সপেক্টর থাকে, তিনি অগ্রাধিকার ভিত্তিতে দায়িত্ব পাবেন। এরপরে কি বলছে, এই নারী সাব ইন্সপেক্টর তিনি কি হিসাবে অভিহিত হবেন? ওই শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা হিসাবে অভিহিত হবেন। এখন আসেন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য কি। এই যে উনি যে দায়িত্ব পালন, ডেস্কের দায়িত্বে, এই দায়িত্ব থাকাকালীন ওই পুলিশ অফিসার যে নারী সাব ইন্সপেক্টর, অথবা অন্য যদি নারী সাব ইন্সপেক্টর না থাকে, সেক্ষেত্রে অন্য পুরুষ সাব ইন্সপেক্টরও তার কি দায়িত্ব কর্তব্য, পুরুষের নাম দিয়ে যদি আসে, তখন এই কথাটা উক্তি করে উল্লেখ করবেন। যদি নারী না থাকে, সেক্ষেত্রে একজন পুরুষ দায়িত্বে থাকবে। আর যদি নারী থাকে, অগ্রাধিকার ভিত্তিতে সে নারী ওই ডেস্কের দায়িত্বে থাকবে। এই এতটুকু একটু বুঝিয়ে রাখবেন, বুঝাই দেবেন। আর বাকিটা ইতিহাস। সংক্ষেপে পড়া কি 14 কতে পড়বেন? এই নারী বিষয়ক পুলিশ কর্মকর্তা কি করবে? ডেস্কের পুলিশ কর্মকর্তা উনি কি করবেন? মামলার জন্য পৃথক নথি বা রেজিস্টার সংরক্ষণ করবেন। মামলার জন্য পৃথক নথি বা রেজিস্টার সংগ্রহ করবেন। মামলার জন্য পৃথক নথি বা রেজিস্টার সংগ্রহ করবেন, 1 নম্বরে লিখবেন। 2 নম্বর হলে শিশু যদি থানায় আনা হয় বা আসে, শিশু যদি থানায় আনা হয় বা আসে, তাহলে প্রফেশনাল কর্মকর্তা, পিতামাতা, আইনানুগ অভিভাবক এবং আইনানুগ অভিভাবক তাৎক্ষণিকভাবে শারীরিক বা মানসিক সেবা দেবেন এবং তার এই যে মৌলিক চাহিদা পূরণ করবেন। এই 5টা মিলে আপনি 1 লাইনে লিখবেন। 5টা মিলে 1 লাইনে লিখবেন। ভুলেও কিন্তু এই অ আ ই ক দিয়ে লিখতে পারবেন না। বই পুস্তক সহালেও এই ভুল কেউ করবেন না। যার কারণে আমাদের প্রতিনিয়ত লেখা প্র্যাকটিস। খাতা যারা দিয়েছেন, আমি নাইট ডিউটি আছে, নাইট ডিউটি যা দেখবো আপনাদের খাতা। এবারে শিশুর বয়স নির্ধারণ। শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে নিবন্ধন সনদ। শিশুর বয়স নির্ধারণের ক্ষেত্রে নিবন্ধন সনদ। শিশুর জন্ম নিবন্ধন বলে নাই, কোন সনদ? নিবন্ধন সনদ। এই নিবন্ধন কিন্তু টিকার কাগজেও থাকে। ঠিক আছে, এবং যদি আরো ভালো করে লিখতে চান, জন্ম নিবন্ধন, যদি মনে নাই থাকে নিবন্ধন, জন্ম নিবন্ধন দেবেন, স্কুলের সার্টিফিকেট, বা সে ভর্তি হয়েছিল যে স্কুলে, সেই স্কুলের জন্ম তারিখ, এগুলো যে তার জন্ম বয়স নির্ধারণ করা হবে। শিশুর বয়স নির্ধারণের জন্য নিবন্ধিত সনদ লাগবে। নিবন্ধন সনদ লাগবে তার বয়স নির্ধারণের জন্য। 4 নাম্বার, প্রফেশনাল কর্মকর্তার সাথে পুলিশ যৌথভাবে শিশুর আনিত অভিযোগ মূল্যায়ন করবেন। প্রফেশনাল কর্মকর্তার সাথে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা
তার আনিত অভিযোগ পর্যালোচনা করবেন এবং জামিনের ব্যবস্থা গ্রহণ করবেন। মূল কথা হলো প্রফেশনাল পুলিশ কর্মকর্তা জামিনের ব্যবস্থা করবেন। শর্ট করে বিভিন্নভাবে লেখা যায়। যদি প্রফেশনাল কর্মকর্তা পুলিশ কর্মকর্তা আলোচনা মনে না থাকে, লিখবেন পুলিশ কর্মকর্তা জামিনের ব্যবস্থা করবেন। এরকমভাবেই লিখতে থাকবেন, সারিয়ে আসবেন না, ধারাবাহিকভাবে লিখবেন। এটা কিন্তু ধারাবাহিকভাবে লিখবেন। নম্বর হচ্ছে যে কারণে জামিনে মুক্তি প্রদান করা হলো না, যে কারণে মুক্তি প্রদান করা হয় নাই, এই শিশুকে নিরাপদ রাখবেন। যে যদি মুক্তি প্রদান না করা হয়, শিশুকে নিরাপদ হেফাজতে রাখবেন। শিশুকে মুক্তি প্রদান যদি না করা হয়, জামিন প্রদান না করা হয়, তাহলে তাকে নিরাপদ হেফাজতে রাখবেন। এরপরে হলো প্রতি মাসে শিশু বিষয়ক যে ডেস্কের দায়িত্বে আছেন, আমাদের যে পুলিশ এর সাব ইন্সপেক্টর নারী বিষয়ক পুলিশ বা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা, ইনি প্রতি মাসে একটা প্রতিবেদন পাঠাবেন। তিনি প্রতি মাসে একটা প্রতিবেদন পাঠাবেন। কোন কোন লাইন দিয়ে যাবে এটা মনে রাখবেন না, ওই লেখার সময় ওইটুকু লিখবেন। একটা প্রতিবেদন পাঠাবেন পুলিশ সদর দপ্তরে। আর এমসিকিউর ক্ষেত্রে মনে রাখবেন ওই কথাগুলো, যে প্রফেশনাল কর্মকর্তা দেবে, জেলায় নারী বিষয়ক যে আইন সহায়তা কমিটির নিকট প্রেরণ করবে, এইগুলো হলো এমসিকিউ। আর যখন প্রশ্নের উত্তর লিখবেন তখন শর্টকাট করবেন, কারণ আপনার সময় খুবই কম, 10 মিনিট থেকে 11 মিনিট প্রতিটা প্রশ্নের উত্তর দেবেন। সহজে নির্ধারিত দায়িত্ব পালন করবেন, সহজে নির্ধারিত দায়িত্ব পালন করবেন। বর্গীয় জ হচ্ছে কার্যপ্রণালী সম্পাদনে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন, কার্যপদ্ধতি অন্যান্য ব্যবস্থা গ্রহণ করবেন। এখন আসেন পুলিশ রিপোর্ট। আমরা জানেন পুলিশ রিপোর্ট 2 প্রকার, এখানে আর 2 প্রকার 3 প্রকার নেই। এই অনুসন্ধান প্রতিবেদন বা পুলিশ রিপোর্ট, এইটা অন্য আইনে যাই কিছু থাকুক না কেন, কোনো অপরাধ সংগঠনে প্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং শিশু, এই অপরাধে একজন বয়স্ক ব্যক্তি জড়িত, শিশু জড়িত। খালি এটা মনে রাখবেন, ওই যে পুলিশ রিপোর্ট 2 প্রকার, এখানে এটা ধরে রাখবেন 2 প্রকারের মতোই। পুলিশ ওই একটা পূর্ণাঙ্গ বয়স্ক লোক আর একটা শিশু, এই দুইজনে যদি অপরাধ সংগঠন হয়, তাহলে এই শিশুর জন্য হবে শিশু আইনে, আর পূর্ণবয়স্ক লোকের জন্য ফৌজদারি যে আইন কালাম আছে সেই আইনে তার অপরাধের বিচার কার্যক্রম চলবে। এতটুকু মনে রাখবেন, ঠিক আছে? এবং এই শিশু এই এতটুকু। তাহলে পুলিশ রিপোর্ট কয় প্রকার যদি এইখানে আসে, শিশু বিষয়ক পুলিশ রিপোর্ট কয় প্রকার, তখন কি লিখবেন? তার কয় প্রকার, একই প্রকার। তো এদের এভাবে আসবেন না, তো বলদের মতো মনে আসবে না। শিশু বিষয়ক পুলিশ রিপোর্টে যদি পূর্ণবয়স্ক এবং শিশু জড়িত থাকে, তখন তাদের কি কি পদ্ধতি অবলম্বন করা লাগবে, তখন এদের জন্য মামলা বা অভিযোগ আলাদা আলাদাভাবে করা লাগবে। মামলা এবং অভিযোগ আলাদা আলাদাভাবে, এদের বিচার প্রক্রিয়াও আলাদাভাবে পরিচালিত হবে, ঠিক আছে? এরপরে আসেন 15 পরে হলো 20 ধারা। সাজেশনে 20 ধারা আছে। 20 ধারায় শিশুর বয়স নির্ধারণে প্রাসঙ্গিক তারিখ, শিশুর বয়স নির্ধারণে প্রাসঙ্গিক তারিখ, এগুলো কিন্তু কেউ ছাড়ি দেন না। আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাই কিছু থাক, আপাতত বলবৎ অন্য আইন, আদালত বা আদেশে ভিন্নতা যাই কিছু থাকুক না কেন, এই আইনের উদ্দেশ্য কল্পে অপরাধ সংগঠনের তারিখ হইতেই শিশুর বয়স নির্ধারণ করা হবে। মানে শিশুর যেদিন অপরাধ সংগঠন হয়েছে, হয়তো মামলা 6 মাস পরে হতে পারে, সমস্যা নেই, কিন্তু শিশু 6 মাস আগে অপরাধ করছে, ওই দিন তার বয়স কত ছিল, যদি 18-র কম পড়ে তিনি শিশু। অপরাধ সংগঠনের তারিখটাই আছে শিশুর যেদিন করছে ওই দিন তার বয়স কত। মামলা কিন্তু 2, 4, 5 বছর পরেও হতে পারে, ওটা ম্যাটার না। ম্যাটার হলে শিশুর যেদিন অপরাধ সংগঠন আছে, ফ্যাক্ট অ্যান্ড ইস্যু, বিচার্য বিষয় যেদিন ঘটেছে, ওই দিনকের ঘটনাটাই তার আছে কি হবে, ওই সেদিন তার বয়স যেদিন যেরকম ছিল তার বিচার সেই প্রক্রিয়ায় চলবে। যদি সেদিন পূর্ণবয়স্ক হয়ে যায় তাহলে তার শিশু থাকলো না, স্বাভাবিক বিচার। আর যদি পূর্ণবয়স্ক না হয় তাহলে ওই শিশুর যে শিশু আইনেই বিচার হবে, ঠিক আছে? এরপরে আসেন 21 ধারা, বয়সের অনুমান বা নির্ধারণ। বয়সের অনুমান বা নির্ধারণ, কাগজ কলম নথিপত্র কোনো কার্যক্রমেই এই শিশুর বয়স নির্ধারণ করা যায় না। এই বয়স নির্ধারণ করা যায় না, তখন আদালতে শারীরিক এই যে মানুষের গঠন প্রণালী দেখে তার বয়স সম্পর্কে একটা অনুমান করে নেবে, তার বয়স সম্পর্কে অনুমান করে নেবে। ওই যে টিকার সনদ নাই, স্কুলে জন্ম নিবন্ধন নাই, স্কুলে ভর্তিও জীবনে হয় নাই, এরকম আছে কি নাই? অবশ্যই আছে, এখনো সমাজে হাজার হাজার আছে। সেই ক্ষেত্রে এই শিশু যদি অপরাধ করে এবং তার গঠন, চেহারা, ছবি, দাড়ি, গোপ, মোচ, দাঁত, এই যেমন আমাদের দাঁতগুলো কিন্তু অনেক বয়স্ক বয়স্ক বোঝা যায়। অল্প বয়সের লোকের দেখবেন তাকা দাঁতের গল্প করবেন, তার দাঁতের দেখবেন যে স্বাভাবিক বোঝায়। মানুষ যখন বড় হয় তার নাক, মুখ, চোখের গঠনে অনেকটা বয়সের ছাপ পড়ে যায়, ঠিক আছে? তো এইটা দেখে আদালত কি করবে, অনুমান করে বা নির্ধারণ করে নেবে, এটা এতটুকু। এরপরে আসেন 23 ধারা। 23 ধারা কি পড়বেন, শিশু আদালতের অধিবেশনে উপস্থিত অনুমতিপ্রাপ্ত ব্যক্তি। শিশু আদালতে কিরা কিরা উপস্থিত থাকবে, কিরা কিরা উপস্থিত থাকবে না। আর যদিও 23-এর উন্মতে আছে শিশু আদালত যাদের অনুমতি দেবে সেই সমস্ত ব্যক্তি থাকবে,
কেস ডায়েরি দেখার মতো। আমরা এখানে সবাই দক্ষ লোক, কেস ডায়েরি দেবেন, কে কে দেখতে পারে, লাস্টে বিরোধী পক্ষও দেখতে পারে, তাই না? এইরকম শিশু আদালত, এই শিশু আদালত যখন চলবে, এখানে কে কে উপস্থিত থাকবে সরাসরি বলছে সংশ্লিষ্ট শিশু, সংশ্লিষ্ট শিশু, শিশুর পিতামাতা, তার তত্ত্বাবধানকারী বা আইনানুগ অভিভাবক, এগুলো কিন্তু মুখস্থ করবেন, ধারাবাহিকভাবে মনে রাখলেও 19-20 করে লিখবেন। তাহলে শিশু আদালতে কে কে উপস্থিত থাকবে বা অনুমতিপ্রাপ্ত ব্যক্তি কারা? সংশ্লিষ্ট শিশু, শিশুর পিতামাতা, তার তত্ত্বাবধানকারী অভিভাবক বা আইনানুগ অভিভাবক, শিশু আদালত কর্মকর্তা কর্মচারী, শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী, শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী, শিশু আদালতে উপস্থাপ, শিশু আদালতে পুলিশ কর্মকর্তা, আইনজীবী এবং প্রফেশনাল কর্মকর্তা। শিশু আদালতে উপস্থিত থাকবেন পুলিশ কর্মকর্তা, আইনজীবী এবং প্রফেশনাল কর্মকর্তা। শিশু আদালতে কারা উপস্থিত থাকবেন? শিশু আদালতে থাকবেন পুলিশ কর্মকর্তা, আইনজীবী এবং প্রফেশনাল কর্মকর্তা। এবং 5 নম্বরে বলছে শিশু আদালত কর্তৃক বিশেষভাবে অনুমতিপ্রাপ্ত ব্যক্তিরা, শিশু আদালত কর্তৃক অনুমতিপ্রাপ্ত বিশেষ শ্রেণীর ব্যক্তিরা। তাহলে 1 নম্বরে লিখবেন সংশ্লিষ্ট শিশু উপস্থিত থাকবে, 2 নম্বরে তার পিতামাতা, তত্ত্বাবধানকারী আইনানুগ অভিভাবক, 4 নম্বর হলো শিশু আদালতের কর্মকর্তা কর্মচারী, 5 নম্বর হলো শিশু আদালতে পুলিশ কর্মকর্তা, তারপরে আইনজীবী এবং প্রফেশনাল কর্মকর্তা উপস্থিত থাকবে। এবং 5 নম্বরে কি? শিশু আদালত কর্তৃক অনুমতিপ্রাপ্ত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে। এরপরে 44 ধারায় কি? গ্রেপ্তার। এই গ্রেপ্তার কিন্তু আমাদের পড়াই লাগবে, এগুলো মনে রাখবেন, যেগুলো সাজেশন এর বাইরে আসার সুযোগই নেই মনে করি ইনশাল্লাহ। আর এটা কিন্তু বাদ দেবেন না, আর সামথিং কিছু ধারণা রাখলেও রাখবেন, বুঝছেন? দেখেন আমরা কত কম পড়ি। আর মূল আইন এই যে 5টা আইন আছে, 5টার সাথে সেমি 4টি আছে, সেগুলো খুব করে পড়বেন। যেটা নারী শিশু অস্ত্র, ওখানে কিন্তু আমরা বাদ দেই নেই, নারী শিশু অস্ত্র। তারপরে আর কি আইন যেন আছে, বলে কিছু বলবা না, এই 4 মোট হলো। আর 9 থেকে 10টা আমরা একেবারে A to Z পড়বো, বুঝছেন? এগুলো কিন্তু বাদ দেবেন না, যা পড়ে শতভাগ পড়বেন, মনে রাখবেন, কারণ আপনি নিরস্ত্র দারোগা, হিসাব কিতাবই আলাদা, ব্যাপক প্রতিযোগিতা। এখন আসেন গ্রেপ্তার কিভাবে করবেন? প্রথম কলাম লিখবেন 9 বছরের নিম্ন শিশুর কোনো অবস্থাতে গ্রেপ্তার করা যাবে না, আটকও করা যাবে না। 9 বছরের কম বয়স্ক শিশুকে গ্রেপ্তারও করা যাবে না, আটকও করা যাবে না। 9 নম্বরের 44-এর 1-এ লিখবেন 9 কম বছর বয়স্ক শিশুকে গ্রেপ্তারও করা যাবে না, আটকও করা যাবে না। আমি বললে আপনাদের মুখস্থ হয়ে যাবেন। 2 নম্বর, কোনো শিশুকে নিবর্তনমূলক আটকা আদেশ, গ্রেপ্তার বা আটক করা যাবে না। কোনো শিশুকে নিবর্তনমূলক গ্রেপ্তার বা আটক করা যাবে না। কোনো শিশুকে নিবর্তনমূলক গ্রেপ্তার বা আটক করা যাবে না। কোনো শিশুকে নিবর্তনমূলক আটক বা গ্রেপ্তার করা যাবে না। এইভাবে পড়বেন। 3 নম্বর পড়বেন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের স্থান। পুলিশ কর্মকর্তা যিনি গ্রেপ্তার করবেন, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের স্থান, গ্রেপ্তারের কারণ, অভিযোগের বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। তাৎক্ষণিক শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। সবাই ধরে নেবেন অফিসার, এইভাবে পড়লে সহজ হবে। আপনি যে গ্রেপ্তার করলেন, গ্রেপ্তারের কারণ কি, কোন স্থান থেকে করলেন, তার নামে কি অভিযোগ, এইটা তাৎক্ষণিকভাবে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা যিনি ডেস্কের দায়িত্বে থাকবেন, তিনি হলেন শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা। এরপরে আছেন 4 শিশুর পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ, পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট, স্কুলে ভর্তির তারিখ। পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট বা স্কুলে ভর্তির তারিখের উপর তার বয়স নির্ধারণ করবেন। তার বয়স দলিলাতি যাচাই করে তার বয়স লিপিবদ্ধ করবেন বা নির্ধারণ করবেন। তাহলে কি কি যাচাই করবেন? গ্রেপ্তারের বিরুদ্ধে আর কি কত সুন্দর করে কথাগুলো বলছে। 5ম ধারা, সংশ্লিষ্ট শিশুর জন্য উপযোগী বা নিরাপদ স্থান। শিশুর জন্য উপযোগী বা নিরাপদ স্থান থানায় না থাকলে, শিশুর জন্য উপযোগী বা নিরাপদ স্থান থানায় না থাকলে আদালতে নেওয়ার পূর্বে তাকে নিরাপদ হেফাজতে রাখবেন। তাকে কোথায় রাখবেন? নিরাপদ হেফাজতে রাখবেন। তাহলে শিশুকে যদি আদালতে, আপনার থানায় যদি নিরাপদ মত মনে না করেন বা আটকা আদেশ যদি নিরাপদ না হয়, তাহলে আদালত নেওয়ার পূর্বে আপনি নিরাপদ হেফাজতে শিশুকে রাখবেন।
আরেকবার শর্টকাট করে বলি, খেয়াল করবেন। 44 দ্বারা গ্রেপ্তার কিভাবে হবে, কিভাবে আসলে বলে যে গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তার কেমনে করা হয়। জয়নুল ভাই সাইলেন্ট, ধন্যবাদ। দেন ক্লাস করতে করতে সবার অভিজ্ঞতা আছে, বলার আগেই সাইলেন্ট করেছে। 44-এর 1 লিখবেন, 9 বছরের কম বয়স্ক শিশুকে কোনো অবস্থাকে গ্রেপ্তার আটক করা যাবে না। 44-এর 1, 9 বছরের কম বয়স্ক শিশুকে কোনো অবস্থায় গ্রেপ্তার আটক করা যাবে না। নাম্বার 2, কোনো শিশুকে নিবর্তনমূলক গ্রেপ্তার বা আটক করা যাবে না। কোনো শিশুকে নিবর্তনমূলক গ্রেপ্তার বা আটক করা যাবে না। কোনো শিশুকে নিবর্তনমূলক গ্রেপ্তার বা আটক করা যাবে না। 4, পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করলে গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগ। পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করলে গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগ তা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের কারণ, স্থান, অভিযোগ এই বিষয়টা শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তাকে অবহিত করবেন। নাম্বার 4, পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন সনদ, স্কুল সার্টিফিকেট, স্কুলে ভর্তির সময়ে যে তার জন্মের তারিখ ছিল, এই সময়ে তার বয়স কত তা লিপিবদ্ধ করবেন। এই দলিলপত্র দেখে বয়স নির্ধারণ করবেন। পুলিশ কর্মকর্তা জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট, স্কুলে ভর্তির তারিখ দেখে তার বয়স নির্ধারণ করবেন। শিশুর বয়স নির্ধারণ করবেন বা লিপিবদ্ধ করবেন। 5 নাম্বার দ্বারা কোনো নিরাপদ স্থান, থানায় যদি কোনো নিরাপদ স্থান না থাকলে গ্রেপ্তারের পর হইতে, কোনো শিশুকে গ্রেপ্তার করার পর থানায় যদি নিরাপদ স্থান না থাকে, মানে উপযোগী কোনো নিরাপদ স্থান থানায় না থাকলে, কারণ সাধারণ অনেক সময় চিল্লাপাল্লা বা ওটা ভয় পাতি পারে, এই জন্য এই সমস্ত কার্যক্রম। তাহলে নিরাপদ স্থানের জন্য তাকে আদালতে নেওয়ার পূর্বে তাকে নিরাপদ হেফাজতে রাখতে হবে। তাহলে থানায় যখন আপনার নাই, সংশ্লিষ্ট থানায় শিশুর জন্য উপযোগী কোনো নিরাপদ স্থান, সংশ্লিষ্ট থানায় যে থানায় গ্রেপ্তার করছে ওই থানায় যদি শিশুর জন্য নিরাপদ স্থান বলে মনে না হয় বা না থাকে, তাহলে আদালতে নেওয়ার পূর্বে তার নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করবেন। এই হলো 5ম নাম্বার। এটা হলো 5ম নাম্বার। এরপরে কোথায় যাব? 44-এর পরে একবারে 71 দ্বারা। এগুলো কিন্তু কেউ বাদ দিয়ে না, খবরদার। এনে প্রশ্ন আসে, এগুলো এর বাইরে আসার সুযোগও নেই বা আসেও না। শিশুকে ভিক্ষাবৃত্তি নিয়োগের দণ্ড। শিশুকে কি করা? ভিক্ষাবৃত্তি নিয়োগের দণ্ড। শিশুকে ভিক্ষাবৃত্তি নিয়োগের দণ্ড। ভিক্ষাবৃত্তির সংজ্ঞা পড়ছেন, এটা হলো শাস্তির কথা, সহজ হিসাব। কোনো শিশুকে যদি ভিক্ষাবৃত্তি করে তাহলে এই যে শিশু আইনের কত মারবেন? 71 দ্বারা মারবেন। যদি কেউ নিয়োজিত করে, এই ভিক্ষাবৃত্তি করার বিভিন্ন ওয়ে পদ্ধতি আপনারা এসে সংজ্ঞায় পড়ছিলেন। এখন যারা যে আমাদের বেশিরভাগই যে জেনারেল ডায়েরি কত দ্বারা হবে, তারপরে এই এরকম যারা খোঁজে, এখন দেখেন ভিক্ষাবৃত্তির শাস্তি কিন্তু নারী ও শিশু নির্যাতন দমন আছে না? এইটা থাকা মানেই যে এইটার সাথে ওইটা দেওয়াই লাগবে এমন কিন্তু মেজরিটি কিছু না। মেজরিটি আপনার মূল প্রশ্নের মূল দ্বারা সঠিক করে লেখছেন কিনা, এটা মেজরিটি, আর বাকি আছে মাইনরিটি। ঠিক আছে? এই আসলে শিশু আইনের থেকে যে ভিক্ষাবৃত্তি করলে শিশুদের কি ধরনের শাস্তি বা কি ধরনের, যদি কেউ করে আপনি শিশু আইনতে দিলেন, নারী শিশু যোগ করে দিলেন, এতে বিশাল লাভেরও কিছু নাই, আবার না দিলে বিশাল ক্ষতিরও তেমন কিছু নাই, মূল যদি আপনার সঠিক থাকে। এরপরে আসেন 75 দ্বারা বলছে কি? শিশুকে বাজি ধরিতে বা ঋণ গ্রহণে উস্কানি প্রদানের দণ্ড। শিশুকে বাজি ধরিতে বা ঋণ গ্রহণের উস্কানি প্রদানের দণ্ড। শিশুকে বাজি ধরিতে বা ঋণ গ্রহণের উস্কানি প্রদানের জন্য দণ্ড হবে 75 দ্বারা। দেখবেন শিশুকে বাজি ধরায় অথবা তার ঋণের দিক ধাবিত করে, তার বোঝে না, পরে ঋণ নিয়ে সর্বস্বান্ত হয়ে যায়। এই যে উস্কানি দিলেন বা যিনি এই উস্কানি দিয়েছেন তার শাস্তি হলো 75 দ্বারা, তার শাস্তি 75 দ্বারা। এখন আসেন 81 দ্বারা। সংবাদ মাধ্যম কর্তৃক কোনো গোপন তথ্য প্রকাশের দণ্ড। সংবাদ মাধ্যম এটা আমাদের নারী ও শিশু নির্যাতন দমনেও আছে, সংবাদ মাধ্যম। ঠিক আছে? এই শাস্তির কথাটা সহজেই বোঝা যায় যে এই দ্বারাটা। আর যে ভিতরে যেগুলো পড়লাম এগুলো শুধু মূল সূচিটা পড়ে মনে রাখবেন, আর অটোমেটিক আসলে আপনার সামথিং 2-5 লাইন লেখলেন, 2-1 লাইন লেখলেন, শেষ। ঠিক আছে? মাইনার অ্যাক্টেতে, সাক্ষ্য আইন, দণ্ডবিধানিতে প্রশ্ন লিখলে খুব কম লেখা দেখবেন, কিন্তু সিআরপিসিতে লিখলে একটু বেশি লেখা লাগে, হয়তো 1.5 পাতাও চলে যাবে। 1.5 পাতা গেলে কিছু মনে করবেন না, কারণ একটা 1.5 পাতা গেলে বাকিগুলো যেভাবে প্যাটার্নে আপনারা লিখতেছেন বা শিখতেছেন কোনোটাই 2 পাতা যাওয়ার সুযোগ নেই। 1.5 পাতাই তো হয় না, 1.5 পাতাই হয় না। আর আমার রাশেদুল ভাইয়ের লেখাটা খুব সুন্দর, চমৎকার, নৈপুণ্যতা, কিন্তু একটু ফাঁকা করে লেখা আমার ভাইটা। ঠিক আছে? ওইটা সংশোধন হলে ভালো রেজাল্ট হবে।
এবং তারপরে আমরা আশাবাদী আমাদের জয় রাশেদুল এবং হজরত এবং রানার আপ আছেন, রানার আপে আছেন হচ্ছে লাগে জয়নাল এবং কাদের উস্তাদ। ঠিক আছে, এরা কখনো আসে কখনো যায়, যাওয়া আসার মধ্যে দেখা যাক, দোয়া করি না যেন সুবুদ্ধি হয় এবং প্রতিনিয়ত আমার সাথে কমিউনিকেশন করে লেখা জমা দেয়। প্রতিদিন কমসে কম 4 ঘন্টা আমি এই প্রশ্নের সাথে আলোচনা করি, এই নতুন এবি আসার কারণে, বুঝছেন? আপনারাও খাতা জমা দেবেন, সমস্যা কি, আমি পারলেই আপনারাও পারবেন। এরপরে আসছে 89, এই 89 দ্বারার এই কথা সুবিধা বঞ্চিত শিশু। সুবিধা বঞ্চিত শিশু কারা? কাল পড়ছি, আজকেও পড়লাম। এই ক্লাসটা হলো 20-21 মিনিটের, বারবার শুনবেন বা ছোট ছোট করে বললাম, মনে থাকবে না। মূল এই 3 দিনের ক্লাসের আজকেরটা হলো আমাদের মূল ক্লাস, আমাদের পাস করার এবং মূল প্রশ্ন আসার মূল ক্লাস। এমসিকিউ সবাই পাস করবেন আমার বিশ্বাস, ইনশাআল্লাহ, যদি নাম্বারে ভুল না করে দিয়ে আসেন। মানে আপনার বিপি নাম্বার, আপনার ওই রোল নাম্বার ভুল না হলে পারে ফেল করার সুযোগ নেই। বিডিআর অতবার অফিসার হয় নাই, দীর্ঘ আমরা 7-8 মাস ধরেই অনলাইনে যুক্ত, কেউ 5 মাস, কেউ 4 মাসের, কম সময় খুব কম লোক আছেন। সুবিধা বঞ্চিত শিশু। সুবিধা বঞ্চিত শিশু কারা? যে শিশুর পিতামাতা বা যে কোনো একজন বা উভয় মৃত্যুবরণ করছে। আমি পরীক্ষালে আপনার শোনেন, তাহলে তো সমস্যা নেই। ও সুবিধা বঞ্চিত যে শিশুর পিতামাতা, যে কোনো পিতা মারা গেছে অথবা মাতা অথবা দুইজনের মারা গেছে, এরা হলো সুবিধা বঞ্চিত শিশু। শিশুর পিতামাতা যে কোনো একজন বা উভয় যদি মৃত্যুবরণ করে। গ নম্বর আইনানুগ বা বৈধ অভিভাবকবিহীন শিশু। আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু, আইনানুগ বা বৈধ অভিভাবকহীন শিশু, এটা হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। গৃহ বাসস্থানবিহীন শিশু, গৃহ বাসস্থান, যাদের গৃহ নাই, বসবাস করার স্থান নাই, এরা সুবিধা বঞ্চিত শিশু। ভিক্ষাবৃত্তি, শিশুর মঙ্গলের পরিপন্থী কোনো কাজে লিপ্ত শিশু। তাহলে ভিক্ষাবৃত্তি যে করে খায় এবং তার মঙ্গলের জন্য, সে ভালো থাকবে, ভালো পড়বে, এইরকম কাজকর্ম যে শিশু করে খাচ্ছে, সেও সুবিধা বঞ্চিত শিশু। যতই ভালো কাজ করুক, অর্থের মালিক হোক, কিন্তু সুবিধা বঞ্চিত শিশু। তাহলে ভিক্ষাবৃত্তি, শিশুর মঙ্গলার্থে পরিপন্থী কোনো কাজে লিপ্ত শিশু হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। কারাভোগরত, কারাভোগরত মাতা পিতা, কারাভোগরত মাতা পিতা, এর সাথে যদি কোনো শিশু থাকে ওই কারাগারের ভিতরে, তাহলে সে সুবিধা বঞ্চিত শিশু। কারাভোগ যারা করতেছেন, ওই মায়ের সাথে যে শিশু আছে বা বাবার সাথে যে শিশু আছে, ওইটা হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। যৌন নির্যাতন বা হয়রানির শিকার শিশু। যৌন নির্যাতন বা এই হয়রানির শিকার এই শিশুগুলো সুবিধা বঞ্চিত শিশু। তারপর হচ্ছে কি, যে কোনো ধরনের প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশু সুবিধা বঞ্চিত শিশু। প্রতিবন্ধী শিশু সুবিধা বঞ্চিত শিশু। এবার মাদক সেবন করছে, মাদক সেবন করে বা মাদক যুক্ত শিশু, মাদক সেবনকারী বা মাদক যুক্ত শিশু সুবিধা বঞ্চিত শিশু। মাদক যুক্ত শিশু সুবিধা বঞ্চিত শিশু। অসৎসঙ্গে পতিত, অসৎসঙ্গে, সঙ্গ ওর ভালো না, অসৎসঙ্গে পতিত, অসৎসঙ্গ ঝুঁকির সম্মুখীন শিশু, ঝুঁকির সম্মুখীন শিশু, এটা হচ্ছে সুবিধা বঞ্চিত শিশু। অসৎসঙ্গে পতিত, অসৎসঙ্গে পতিত শিশুর ঝুঁকির সম্মুখীন শিশু, এটা হলো সুবিধা বঞ্চিত শিশু। ট নাম্বার, বস্তিতে বসবাস করা শিশু। বস্তিতে বসবাস করা শিশু সুবিধা বঞ্চিত শিশু। বস্তিতে বসবাস করা শিশু, বস্তিতে বসবাস করা গৃহহীন শিশু। তারপর রাস্তাঘাটে বসবাস করা গৃহহীন শিশু, রাস্তাঘাটে বসবাস করা গৃহহীন শিশু। হিজড়া শিশু, হিজড়া শিশু, হিজড়া শিশু। বেদে বা হরিজন, বেদে বা হরিজন শিশু, বেদে বা হরিজন শিশু, বেদে বা হরিজন শিশু, বেদে বা হরিজন শিশু। এইচআইভি এইচে আক্রান্ত, এইচআইভি এইচে আক্রান্ত, মানে পিতা মাতার থাকলে ওদেরও হয়, সন্তানের হয়। তাহলে এরা কি হলো? এরা হলো সুবিধা বঞ্চিত শিশু। কোনো আদালত বোধ কর্তৃক কোনো শিশু যার বিশেষ সুরক্ষা, যত্ন, পরিচর্যা, উন্নয়ন পরিচয়ের জন্য প্রয়োজন হয়, এই জন্য সুবিধা বঞ্চিত। এখানে যে কয়টা আছে, আসলে 5-10টা লিখবেন, ইনশাআল্লাহ সফলতা পাবেন। আসসালামু আলাইকুম।